কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না জানালেন প্রধান উপদেষ্টা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু আজ। গণভোট আর নির্বাচন একদিনে দেয়ায় সরকারকে ধন্যবাদ জানালো গণ অধিকার পরিষদ। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাসিন্দাদের হামলা, সেনা সদস্যের গুলিতে নিহত 2। এবং 1 ইনিংস ও 47 রানে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়। দুপুর 3টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। মশলা বদলে ফেলেছে, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তবে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় কার্যক্রম স্থগিত হওয়ায় আওয়ামী লীগ নির্বাচন অংশ নিতে পারবে না বলেও জানান তিনি। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। বৃহস্পতিবার সন্ধ্যায় সফররত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্যারনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি এ মন্তব্য করেন। বৈঠকে ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন, অবৈধ অভিবাসন মোকাবেলা, বাণিজ্য বাড়ানো, রোহিঙ্গা সংকট, বিমান ও নৌ খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অংশগ্রহণমূলক হবে এবং ভোটার উপস্থিতিও হবে ব্যাপক। তিনি আরও উল্লেখ করেন, গত 16 বছরের স্বৈর শাসনের সময়কার 3টি কারচুপি নির্বাচনে ভোট দিতে না পারা কোটি তরুণ এবার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তবে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় কার্যক্রম স্থগিত হওয়ায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। দেশে 1,38,00,000 মানুষ ডায়াবেটিসে ভুগছেন, যাদের প্রায় অর্ধেকই নারী। সংশ্লিষ্টরা বলছেন, সারা বিশ্বে ডায়াবেটিস মহামারী আকার ধারণ করেছে। ডায়াবেটিস শুধু একজন ব্যক্তির বিষয় নয়, এটি কর্মক্ষেত্রের উৎপাদনশীলতার উপরও প্রভাব ফেলে। বিশাল সংখ্যক এই রোগীদের চিকিৎসায় হাসপাতালগুলোতে চাপ বাড়ছে। দেশের 14টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়া অন্যান্য সরকারি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান, জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডায়াবেটিস চিকিৎসায় এন্ডোক্রাইনোলজিস্টদের কোনো পদ নেই। দেশে এন্ডোক্রাইনোলজিস্ট আছেন মাত্র 350 জন। এর সঙ্গে বছরে 20 থেকে 30 জনের মতো পাশ করে বের হওয়া চিকিৎসক যুক্ত হচ্ছেন। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন আইডিএফ ডায়াবেটিসের বৈশ্বিক প্রভাব সম্পর্কে সর্বশেষ পরিসংখ্যানে বলছে, ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বে 7ম অবস্থানে রয়েছে। এমন পরিস্থিতিতে জনসচেতনতা সৃষ্টিতে সারা বিশ্বের মতো আজ বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস 2025। এবারের প্রতিপাদ্য, কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে শুক্রবার থেকে নির্বাচনী প্রচারণা চালাবেন দিনাজপুর জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। বৃহস্পতিবার দিনাজপুরের সদরে অবস্থিত শিশু একাডেমিতে আয়োজিত জরুরি সভায় এ ঘোষণা দেন জেলা বিএনপি। এই সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা আগামীকাল থেকে শুরু করা। শুক্রবার প্রতিটি মসজিদে বিএনপি ঘোষিত 31 দফা বিষয়ক লিফলেট বিতরণ করা হয়। আগামী কয়েকদিনের মধ্যে সকল অঙ্গ সহযোগী সংগঠনগুলোকে নিয়ে আরেকটি সভার আয়োজন করা হবে। সভায় ডাক্তার জাহিদ হোসেন বলেন, নির্বাচনের দিন গণভোট ও সংসদ নির্বাচন একসাথে মিলিয়ে আয়োজন করার ঘোষণা দেওয়া হয়েছে, যা জন আকাঙ্ক্ষার প্রতিফলন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে নিরাপত্তা সংক্রান্ত আঞ্চলিক এক সংলাপে অংশ নিতে আগামী সপ্তাহে দিল্লি যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানায়, ভারত মহাসাগরীয় 5 দেশের নিরাপত্তা বিষয়ক জোট কলম্বো সিকিউরিটি কনক্লেভ তথা নিরাপত্তা সংলাপটি আগামী 20 নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে।
কলম্বো সিকিউরিটি কনক্লেভের ৭ম সংলাপে যোগ দিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এটাই হতে যাচ্ছে প্রথম ভারত সফর। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নিরাপত্তা সংলাপের সাইড লাইনে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার একান্ত বৈঠক হওয়ার কথা রয়েছে। ডান কফি ক্যান্টিন, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, জুলাই সনদের উপর আলাদা গণভোট আয়োজন সম্ভব নয়। এটি ৩-৪ মাস আগে হলে সম্ভব ছিল। এখনকার বাস্তবতায় জাতীয় নির্বাচন অনিবার্য। কোনো অজুহাতে এই নির্বাচন ভণ্ডুল হোক, জাতি তা চায় না। গণভোট আর নির্বাচন একই দিনে দেয়ায় সরকারকে ধন্যবাদও জানান তিনি। শুক্রবার সকালে গণ অধিকার পরিষদের কার্যালয়ে প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি। বাজারে চড়া পেঁয়াজের দাম এখনো কমেনি, তবে আগাম পাতা সহ পেঁয়াজ কলি বাজারে আসতে শুরু করেছে। আগামী সপ্তাহ নাগাদ নতুন মুড়ি কাটা পেঁয়াজ এলে বাজার অনেকটা স্থিতিশীল হবে বলে মনে করছেন বিক্রেতারা। শুক্রবার সকালে রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে। অন্যদিকে বাজারে শীতের সবজি সরবরাহ বেড়েছে। সিম, মূলা, ফুলকপি, বাঁধাকপির সঙ্গে শালগমও বাজারে মিলছে স্বস্তিদায়ক দামে, যে কারণে বাজারে অন্য প্রায় সব ধরনের সবজির দাম কমেছে। বাজারে এখন পুরনো পেঁয়াজ ১১০ থেকে ১২০ টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে। ২ সপ্তাহ আগেও যা বিক্রি হতো ৭০ থেকে ৮০ টাকায়। অন্যদিকে বাজারে আসা চলতি মৌসুমের নতুন পেঁয়াজ কলির কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। রামপুরা বাজারের কাঁচা পণ্য বিক্রেতা আবু ফজল বলেন, নতুন পাতা পেঁয়াজ আসতে শুরু করেছে। কিছুদিনের মধ্যে মুড়ি কাটা পেঁয়াজ আসবে। পেঁয়াজের দাম আর বাড়ার সম্ভাবনা নেই, এখন কমবে। রাজধানী ঢাকায় গেল কয়েকদিন ধরে শীতের আগাম বার্তা টের পাওয়া যাচ্ছে। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ছে, ফলে কমে গেছে অধিকাংশ সবজির দাম। কমেছে ডিমের দামও। এই সরকার দিয়ে কোনো সুষ্ঠু অবাধ নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করলেন বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েব আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে তাদের যথেষ্ট শঙ্কা তৈরি হয়েছে। শুক্রবার সকালে মগবাজার আল-ফালা মিলনায়তনে জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণের উপর প্রতিক্রিয়া ব্যক্ত করে আন্দোলনরত ৮ দলের নেতৃবৃন্দের যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, নায়েবে আমির, বাংলাদেশ জামাতে ইসলামী। 13 মাস 14 মাসের ক্রান্ত হয়েছে, সেখানে এলাকা এলাকায় গ্রামে গ্রামে আরেকটি দলের লোকদের কর্মীদের যে আচরণ মানুষ দেখেছে, সেই আচরণে মানুষ তাদের ব্যাপারেও একদম নেগেটিভ মনোভাব তৈরি হয়েছে, যেটা রিফ্লেকশন হচ্ছে বিশ্ববিদ্যালয়। সুতরাং সে দলটি জানে যদি একটি গণভোট হয় আগেই নির্বাচনের আগে, তাহলে এই গণভোটও 80% লোক তাদের চিন্তা এবং চেতনার বিপরীতে যাবে, যা নির্বাচনের আগে একটি দলের বিরুদ্ধে রেফারেন্ডাম হিসেবে বিবেচিত হতে পারে। সে আশঙ্কা থেকে তারা বলছে যে গণভোট আন্দোলনের জীবনেও মানবে না, মানে তো শক্ত কথা। তো কিন্তু সরকার তাদের এই দাবির প্রতিও নথি স্বীকার করে গণভোট এবং জাতীয় ভোটকে একই দিনেই করার ব্যাপারে সিদ্ধান্ত ঘোষণা করেছে। আমরা যারা এখানে আজকে 8 দল আছি, যারা মেজরিটি জনগণকে আমরা রিপ্রেজেন্ট করি, এই 8 দলের পক্ষ থেকে আমরা সবসময় বলে আসছি, জনগণ বলে আসছে, এবং যে বেসরকারি যে আমরা সার্ভে রিপোর্ট দেখলাম, সেখানে জনমতের যে রিফ্লেকশন হয়েছে সবটাই ছিল গণভোট আলাদাভাবে জাতীয় নির্বাচনে আগে হতে হবে, কারণ গণভোট হচ্ছে সংস্কারের শক্তি।
আর জাতীয় ভোট হচ্ছে সরকার গঠনের বিষয়। দুটি একেবারে ভিন্ন জিনিস ছিল। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য ঢাকা সহ সারা দেশে পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা সহ সারা দেশের আকাশ আজ পরিষ্কার থাকতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। পাশাপাশি আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিকে সকাল 6টায় ঢাকা তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 19.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল 85%। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। পটুয়াখালীর ঝাউতলায় জুলাই আন্দোলনে নিহত শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা শুক্রবার সকালে স্মৃতিস্তম্ভে নিচের অংশে আগুন দেওয়ার চিহ্ন ও কালো দাগ দেখতে পান। ঘটনাটি জানাজানি হলে এলাকা জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়। জুলাই যোদ্ধা তোফাজ্জল হোসেন অভিযোগ করে বলেন, শহীদদের প্রতি অবমাননাকর এ ধরনের কর্মকাণ্ড পরিকল্পিতভাবে করা হয়েছে। ঝাউতলা আন্দোলনে নিহত শহীদদের স্মৃতিস্তম্ভ যে কোনোভাবে অক্ষত রাখার জন্য গতকাল সারাদিন পাহারা দেয়া হয়। ভিডিও ফুটেজে দেখে দোষীদের শনাক্ত করার জন্য প্রশাসনের কাছে দাবিও জানান তারা। এদিকে মানিকগঞ্জের শিবালয় ফের একটি স্কুল বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় বাসের ভেতর ঘুমন্ত অবস্থায় থাকা চালক তাজেশ খান দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা আরিচা মহাসড়কের ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। দগ্ধ তাজেশ খানকে গুরুতর আহত অবস্থায় মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী পরিবহনকারী বাসটি প্রতিদিনের মতো মহাসড়কের পাশে পার্কিং করে রাখা ছিল। রাত প্রায় 1:30টার দিকে দুর্বৃত্তরা হঠাৎ বাসটিতে আগুন ধরিয়ে দিলে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বরঙ্গাইল হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের পশ্চিম তীরের একটি শহরে অভিযান চালিয়ে 2 সন্দেহভাজন ফিলিস্তিনি যোদ্ধাকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। একই দিনে ইসরায়েলি অবৈধ বাসিন্দারা ওই অঞ্চলের একটি মসজিদে আগুন ধরিয়ে দেয় এবং কোরআন অবমাননা করে। বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী এবং ফিলিস্তিনি কর্মকর্তারা এমন তথ্য জানায়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে পশ্চিম তীরে বসতকারীদের সহিংসতা ব্যাপকভাবে বেড়ে গেছে। এ ঘটনায় আন্তর্জাতিক মহল সহ ইসরায়েলের ভেতর থেকেও ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, কারমেই জুর বসতি এলাকার নিকটবর্তী স্থানে অভিযান চালানোর সময় আমাদের সেনারা 2 সন্ত্রাসীকে হত্যা করেছে। তারা সেনাদের উপর হামলা চালাতে যাচ্ছিল। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করেনি। এদিকে রামাল্লা ভিত্তিক ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, ইসরায়েলি বসতকারীরা দেভ ইস্তিয়া শহরের কাছে হাজ্জা হামিদা মসজিদে আগুন দিয়েছে এবং কোরআন অবমাননা করেছে। পাশাপাশি মসজিদের ভেতরের অংশ ভাঙচুর করে দেয়াল জুড়ে নিন্দনীয় নানা বক্তব্য লিখে রেখে গেছে। আগুনের ঘটনায় মসজিদের একটি দেয়াল এবং অন্তত 3টি কোরআন গ্রন্থ ও কিছু কার্পেট পুড়িয়ে দেওয়া হয়েছে। এবারে খেলার খবর। ইনিংস হার এড়ানোর চেষ্টায় কোনো প্রকার ঘাটতি ছিল না আয়ারল্যান্ডের। চতুর্থ দিন আইরিশ ব্যাটাররা সেই চেষ্টা চালালেও শেষ পর্যন্ত সফল হতে পারেনি। 254 রানে অল আউট হয়ে পরাজিত হতে হলো ইনিংস ও 47 রানে। ফলে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। লাঞ্চের পর বাকি 3 উইকেট তুলে নেন তাইজুল, হাসান মুরাদ ও নাহিদ রানা। শেষ উইকেটটি পান তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনারের টার্ন করা বলটি ব্যারি ম্যাকার্থির ব্যাট ছুঁয়ে জমা পড়ে লিটনের গ্লাভসে। প্রথমে আম্পায়ার সাড়া না দিলেও রিভিউ নেয় বাংলাদেশ। আলট্রাইজে ক্যাচ নিশ্চিত হলে আম্পায়ার সিদ্ধান্ত বদল করেন। 25 রান করা ম্যাকার্থিকে ফিরিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন 3 উইকেট শিকার করা তাইজুল।
বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে 8-এ নামা ব্যাটার জর্ডান নেইল 7 রানে খেলেন 38 রানের ইনিংস। একটা সময় মনে হচ্ছিল তিনি এড়াবেন ইনিংস হার, কিন্তু সেটি আর সম্ভব হয়নি। হাসান মুরাদের বল ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিতে সাদমানের দুর্দান্ত ক্যাচে কাটা পড়েন তিনি দলীয় 252 রানে। ফলে পতন হয় নবম উইকেটের। 60 রান খরচায় সর্বোচ্চ 4 উইকেট গেছে অভিষিক্ত মুরাদের ঝুলিতেই। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, জানালেন প্রধান উপদেষ্টা। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু আজ। গণভোট আর নির্বাচন একদিনে দেয়ায় সরকারকে ধন্যবাদ জানালো গণ অধিকার পরিষদ। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাসিন্দাদের হামলা, সেনা সদস্যের গুলিতে নিহত 2। এবং এক ইনিংস ও 47 রানে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।